প্রথমেই জানিয়ে দিব এদিকে গ্রেপ্তার হতে চলেছেন এমপি আমির হামজা। সংসদে বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার অ্যাকশন শুরু, কপাল খুলে গেল আওয়ামী লীগের। এবার জানিয়ে দিব জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক, যেসব আলোচনা হল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা একসঙ্গে সামনে এসেছে, যা জাতীয় রাজনীতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে। কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য এবং জামাত সংশ্লিষ্ট নেতা আমির হামজাকে ঘিরে আইনি পদক্ষেপ, সংসদে তীব্র বাকবিতণ্ডা এবং আওয়ামী লীগের পুনর্গঠন প্রক্রিয়া, সব মিলিয়ে একটি জটিল এবং গতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমির হামজা এর বিরুদ্ধে মানহানি মামলায় সিরাজগঞ্জের একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একজন সংসদ সদস্যের বিরুদ্ধে এমন আইনি পদক্ষেপ শুধু ব্যক্তিগত বা আইনি বিষয় নয়, বরং এটি রাজনৈতিক বার্তাও বহন করে। এর ফলে সংশ্লিষ্ট দলের ভিতরে চাপ তৈরি হওয়া স্বাভাবিক, পাশাপাশি বিরোধী দলগুলোর পক্ষ থেকেও এটি রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার হতে পারে। একই সময়ে জাতীয় সংসদে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে। সংসদ অধিবেশনে তার বক্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়, যা শেষ পর্যন্ত হট্টগোল এবং হাতাহাতির মতো পরিস্থিতিতে রূপ নেয়। বিরোধী দল বিএনপির সদস্যরা তার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সংসদের পরিবেশ অস্বাভাবিক হয়ে পড়ে। তারেক রহমানকে লক্ষ্য করে তার কঠোর সমালোচনা রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে। সংসদের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি দেশের রাজনৈতিক সংস্কৃতির একটি প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে। অন্যদিকে অর্থনৈতিক দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর মাত্র 52 দিনের মধ্যে ব্যাংক থেকে ৪৪,৫০০ কোটি টাকার ঋণ নেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। এই পরিমাণ ঋণ গ্রহণ অর্থনীতির ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্ন তুলছে। সরকার উন্নয়ন কার্যক্রম চালাতে ঋণ গ্রহণ করতেই পারে, তবে এর পরিমাণ, ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে বিশেষজ্ঞ মহলে আলোচনা হওয়া স্বাভাবিক। এটি ভবিষ্যতে অর্থনৈতিক চাপ তৈরি করবে কিনা, কিংবা এর মাধ্যমে কী ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হবে, এসব বিষয় এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে আওয়ামী লীগের ভেতরে সংগঠন পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। দলের সভাপতি শেখ হাসিনা বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছেন। তিনি একটি নির্বাচনী এলাকা ধরে নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় সেই বিষয়ে মত পরিমন্ন করছেন। এই আলোচনায় মূলত গুরুত্ব পাচ্ছে দলকে কিভাবে সংগঠিত রাখা যায়, নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং আইনি লড়াইয়ের মাধ্যমে সমস্যাগুলো মোকাবিলা করা যায়। দলের ভেতরে নেতৃত্ব পরিবর্তন নিয়েও আলোচনা রয়েছে। বিশেষ করে সজীব ওয়াজেদ জয় এর নাম সম্ভাব্য ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে উঠে আসছে। তবে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দলীয় সূত্রে জানা যাচ্ছে শেখ হাসিনা নিজেও বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছেন, কিন্তু তিনি কোনো তাড়াহুড়ো করতে চান না, বরং পরিস্থিতি বিবেচনা করে ধীরে ধীরে সিদ্ধান্ত নেওয়ার পক্ষেই তিনি অবস্থান করছেন। দলের অনেক সিনিয়র নেতা মনে করছেন হঠাৎ করে নেতৃত্ব পরিবর্তন করলে দলের ভেতরে অস্থিরতা তৈরি হতে পারে। আবার অন্য একটি অংশ মনে করে নতুন নেতৃত্ব এলে দল নতুন করে গতি পেতে পারে। এই দুই ধরনের মতামতের মধ্যেই একটি ভারসাম্য খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে সামগ্রিকভাবে দেখা যাচ্ছে দলের ভিতরে ইতিবাচক মনোভাবই বেশি কাজ করছে এবং সবাই সংগঠনকে শক্তিশালী করার দিকেই গুরুত্ব দিচ্ছে। এছাড়া যেসব এলাকায় দলের কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে বা সক্রিয় কমিটি নেই, সেখানে নতুন কমিটি গঠন শুরু হয়েছে। বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের মতো অঙ্গ সংগঠনগুলোকে পুনর্গঠনের ওপর জোর দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে পুনর্জীবিত করার চেষ্টা চলছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে আইনি পদক্ষেপ এবং সাংসদীয় উত্তেজনা, অন্যদিকে অর্থনৈতিক সিদ্ধান্ত এবং দলীয় পুনর্গঠন, সবকিছু মিলিয়ে একটি বহুমাত্রিক রাজনৈতিক চিত্র তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর কৌশল, নেতৃত্বের সিদ্ধান্ত এবং জনগণের প্রতিক্রিয়া সবকিছুই আগামী দিনের রাজনীতিকে প্রভাবিত করবে। এই ধারাবাহিক ঘটনাপ্রবাহ প্রমাণ করে যে দেশের রাজনৈতিক অঙ্গন এখনও অত্যন্ত সক্রিয় এবং প্রতিটি পদক্ষেপই বড় ধরনের প্রভাব ফেলতে সক্ষম। তাই আগামী দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটিই এখন সবার জন্য গুরুত্বপূর্ণ বিষয়।
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ জার্মানির রাষ্ট্রদূত ড রুডিগার লোটসের বৈঠক দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। মঙ্গলবার ২১ এপ্রিল দুপুর ২টায় বিরোধী দলীয় নেতার সংসদীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক, যেখানে উভয় পক্ষই বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শার্লিনা নুজহাত কবির। অন্যদিকে বিরোধী দলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম এবং বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমদ মাবরুর। উপস্থিত ব্যক্তিদের এই সমন্বয় থেকেই বোঝা যায় যে বৈঠকটি কেবল আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ ছিল না, বরং নীতিগত ও কৌশলগত আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহৃত হয়েছে। বৈঠকের আলোচ্যসূচির মধ্যে সবচেয়ে গুরুত্ব পেয়েছে সংসদীয় গণতন্ত্র সুসংহতকরণ। বর্তমান বিশ্বে গণতন্ত্রের মানদণ্ড শুধু নির্বাচন আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা নির্ভর করে কার্যকর সংসদ, শক্তিশালী বিরোধী দল, স্বাধীন বিচার ব্যবস্থা ও জবাবদিহিমূলক প্রশাসনের ওপর। এই প্রেক্ষাপটে জার্মানির পক্ষ থেকে বাংলাদেশে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়। জার্মানি দীর্ঘদিন ধরেই উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশে কাজ করছে এবং তারা একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাজনৈতিক ব্যবস্থা দেখতে আগ্রহী। আলোচনায় জুলাই সনদ ও গণভোটের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। এ প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, তার দল এই সনদ ও গণরায়ের প্রতি দায়বদ্ধ। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে গুণগত পরিবর্তন ও সংস্কার চায়, যাতে ভবিষ্যতে আর একদলীয় শাসনের পুনরাবৃত্তি না ঘটে। এই বক্তব্য থেকে বোঝা যায় দলটি একটি বহুদলীয় ও প্রতিযোগিতামূলক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিচ্ছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়েও উভয় পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়। একটি টেকসই গণতন্ত্র গড়ে তুলতে হলে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, দুর্নীতি দমন সংস্থা এবং গণমাধ্যমসহ সব প্রতিষ্ঠানকে স্বাধীন ও কার্যকরভাবে কাজ করতে হয়। এই বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। জার্মানি পক্ষ থেকে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়। বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক। বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন। জার্মানি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম বৃহৎ অর্থনীতি হওয়ায় বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। তৈরি পোশাক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের রপ্তানির বড় একটা অংশ জার্মান বাজারে যায়। তাই এই সম্পর্ক আরও শক্তিশালী করা হলে তা বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে। শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতেও সহযোগিতা বৃদ্ধির বিষয়টি আলোচনায় আসে। জার্মানি কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থার জন্য বিশ্বব্যাপী পরিচিত। বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে এই অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। উভয় পক্ষই মনে করেন দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিগত শিক্ষার প্রসার ঘটলে তা কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করতে সহায়ক হবে। বৈঠকের সামগ্রিক পরিবেশ ছিল আন্তরিক ও ইতিবাচক, যা ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ইঙ্গিত দেয়। কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এ ধরনের বৈঠক শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেই নয়, বরং একটি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক অংশীদারদের অবস্থান ও আগ্রহ বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সব মিলিয়ে এই বৈঠকটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এখানে একদিকে যেমন গণতন্ত্র, সুশাসন ও রাজনৈতিক সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, অন্যদিকে তেমনি অর্থনৈতিক সহযোগিতা ও মানব সম্পদ উন্নয়ন মতো দীর্ঘমেয়াদী বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এর মাধ্যমে বোঝা যায় বাংলাদেশ ও জার্মানির সম্পর্ক কেবল কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং তা বহুমাত্রিক ও ভবিষ্যৎমুখী একটি অংশীদারিত্বে পরিণত হওয়ার পথে এগোচ্ছে।